বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো অপরাজিতা গাছের গ্রীষ্মকালীন পরিচর্যা। যদি তোমাদের বাগানের অপরাজিতা গাছে এখনো পর্যন্ত একটাও ফুল না ফোটে অথবা যদি দুটো একটা ফুল ফোটে, তাহলে যে কাজ আমি করেছি আমার গাছের সাথে সেই কাজ যদি তোমরাও করতে পারো, তাহলে তোমাদের বাগানের প্রত্যেকটা অপরাজিতা গাছে কিন্তু আসবে প্রচুর প্রচুর কুঁড়ি এবং ফুটবে অগণিত ফুল। বন্ধুরা, অপরাজিতা হলো একটি গ্রীষ্মকালীন ফুলের গাছ, তাই ফেব্রুয়ারি মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত এই অপরাজিতা গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটে। কিন্তু শীতকাল আসার সাথে সাথেই এই অপরাজিতা গাছ ডরমেন্সিতে চলে যায়। কখনো কখনো তো কিছু কিছু গাছ একেবারেই শুকিয়ে যায়। আবার ফেব্রুয়ারি মাস আসার সাথে সাথেই এই গাছের রিপোর্ট এবং প্রুনিং করতে হয় এবং তার সঙ্গে ধীরে ধীরে এই গাছের গ্রোথ শুরু হয়। গ্রোথ যত ভালো হবে সেই গাছে কিন্তু কুঁড়িও তত বেশি আসবে। বন্ধুরা, আজকের আমার এই ভিডিওতে আমি শেয়ার করব অপরাজিতা গাছের পাতা কেন হলুদ হয়ে ঝরে পড়ে, কেন গাছের ছোট ছোট কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে, অথবা কখনো কখনো তো কিছু কিছু গাছে একেবারে ফুল আসতেই চায় না। সম্পূর্ণ ঘরোয়া পরিচর্যায় কিভাবে আমার বাগানের প্রত্যেকটা অপরাজিতা গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটে জানতে হলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে হবে। একটু স্কিপ করে দেখো না বন্ধুরা, স্কিপ করে দেখলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, অপরাজিতা গাছ যেহেতু একটি গ্রীষ্মকালীন ফুলের গাছ, তাই এই গাছ প্রতিস্থাপন করার আদর্শ সময় কিন্তু এই মার্চ মাস। মার্চ মাসে আমরা যদি আমাদের বাগানে অপরাজিতা গাছের চারা কিনে এনে প্রতিস্থাপন করতে পারি অথবা যদি বীজ থেকে চারা তৈরি করতে পারি, তাহলে কিন্তু এই গাছের গ্রোথ খুব ভালো হয়। তোমরা চাইলে কিন্তু এই গাছের ডাল থেকেও নতুন চারা তৈরি করতে পারো। আজকের এই ভিডিওতে বেশ কয়েকটা পরিচর্যার পয়েন্ট নিয়ে আলোচনা করব। তো প্রথম যে পয়েন্ট সেটা হলো আমাদের বাগানের প্রত্যেকটা অপরাজিতা গাছকে কিন্তু এই সময় ফুল সানলাইটে রাখতে হবে। তবে দুপুরবেলার অতিরিক্ত রোদ্দুরে এই গাছকে কিন্তু একেবারেই রাখা যাবে না। অতিরিক্ত রোদ্দুরে থাকলে এই গাছের পাতা কিন্তু হঠাৎ করেই হলুদ হয়ে ঝরে পড়ে। পয়েন্ট নাম্বার 2, বন্ধুরা, আমাদের বাগানের প্রত্যেকটা অপরাজিতা গাছে যে সমস্ত শুকিয়ে যাওয়া ফুল বা পুরনো একদিনের বাসি ফুল, সেগুলোকে কিন্তু আমাদেরকে এইভাবে হাত দিয়ে তুলে ফেলতে হবে। যদি এই ফুলগুলো তোমরা রেখে দাও তাহলে কিন্তু গাছের মধ্যে বীজ তৈরি হবে, আর বীজ তৈরি হলে গাছের এনার্জি লস হবে এবং গাছে পরবর্তী ফুল আসতে বাধাপ্রাপ্ত হবে। তাই সব সময় আমাদেরকে কিন্তু এই পুরনো ফুলগুলো তুলে ফেলতে হবে। পুরনো ফুল যদি দুটো একটা রেখে দাও তাহলে কিন্তু এরকম বীজ তোমরা পেয়ে যাবে। তো দেখো, আমি কিন্তু বীজগুলোকে এইভাবে হাতের সাহায্যে তুলে ফেলছি। তো এই মুহূর্তে আমি বীজ রাখবো না, তার কারণ এত তাড়াতাড়ি আমি এই বীজ থেকে চারা তৈরি করব না। যে বীজগুলো আমাদের শীতকালে তৈরি হয়েছে গাছে, সেই বীজ থেকে কিন্তু আমি অলরেডি চারা তৈরি করেছি। তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে বীজ থেকে চারা তৈরি করতে হয়। যে কোনো একটা টব নিতে হবে, টবের নিচে যেন ড্রেনেজ হোল থাকে। তো আমি এখানে একটা প্লাস্টিকের অনুষ্ঠান বাড়ির যে গ্লাস হয়, সেই গ্লাসের নিচে অনেকগুলো হোল করে নিয়েছিলাম এবং তার মধ্যে দিয়েছিলাম কোকোপিট। ভেজা কোকোপিটের মধ্যে একটা ছোট্ট বীজ রেখেছিলাম। তো কয়েকদিনের মধ্যেই কিন্তু ছোট্ট চারা গাছ তৈরি হয়ে গেছে। যদি তোমাদের কাছে বীজ না থাকে সেক্ষেত্রে তোমরা নার্সারি থেকে এই সময় নতুন চারা গাছ কিনে এনে প্রতিস্থাপন করতে পারবে। তো কিভাবে প্রতিস্থাপন করবে? প্রতিস্থাপন করার জন্য তো মাটি তৈরি করতে হবে। মাটি হিসাবে এখানে দেখো, আমি প্রথমে নিয়েছি 1 ভাগ কম্পোস্ট এবং নিয়েছি আমি 2 ভাগ মাটি। তো এর সাথে তোমরা কিন্তু সামান্য পরিমাণ কোকোপিট মিশিয়ে নিতে পারো। তো আমার এই যে মাটিটা আছে, এই মাটির মধ্যে কোকোপিট অলরেডি আছে, তো যে কারণে আমি আর কোকোপিট নিলাম না। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম হাড়ের গুঁড়ো 1 চামচ পরিমাণ, 1 চামচ পরিমাণ নিমখোল। তো এই 4টে উপাদানকে ভালোভাবে মিশিয়ে কিন্তু আমি এই ছোট্ট চারা গাছটা প্রতিস্থাপন করব। তোমরা যদি নার্সারি থেকে চারা গাছ কিনে আনো তাহলে গ্রো ব্যাগটা খুব সাবধানে কেটে রুট বল না ভেঙে চারা গাছ প্রতিস্থাপন করবে। তো এখানে একটা 6 ইঞ্চি মাটির টব নিয়েছি। মাটির টবের নিচে ড্রেনেজ হোলটা খুব ভালোভাবে তৈরি করতে হবে। ড্রেনেজ হোল ভালোভাবে তৈরি করার পর কিছুটা পরিমাণ মাটি দিয়ে দিলাম। এরপর আমি গাছটাকে খুব সাবধানে বাইরে আনবো গ্লাসের মধ্যে থেকে, যেন কোনো রকমভাবে রুট বল না বেশি ভেঙে যায়। তো যেহেতু কোকোপিট, তাই একটু রুট বল ভেঙে গেছে। তো সামান্য পরিমাণ কিন্তু রুট বল এখনও পর্যন্ত আছে। দেখো, খুব সাবধানে আমি কিন্তু মাঝখানে গাছটাকে প্রতিস্থাপন করলাম। 6 ইঞ্চির থেকে বড় সাইজের টব কিন্তু প্রথমে কখনোই নেবে না এরকম ছোট্ট চারা গাছের জন্য। সব সময় ছোট গাছের জন্য ছোট টব নির্বাচন করতে হয়, বড় গাছের জন্য বড় টব। ছোট গাছ যদি বড় টবে প্রতিস্থাপন করে দাও তাহলে সেই গাছকে বাঁচানো কিন্তু একটু মুশকিল হয়ে যায়। তো গাছটা আমার প্রতিস্থাপন করা হয়ে গেল। এবার দিয়ে দেবো ভরপুর মাত্রায় জল। প্রথমবার ভরপুর মাত্রায় জল না দিলে কিন্তু গাছ ঝিমিয়ে থাকে। তো গাছ প্রতিস্থাপন করার পর কিন্তু এবার ছায়া জায়গায় রেখে দিতে হবে যতদিন পর্যন্ত না মাটির সাথে সামান্য পরিমাণ সেট হচ্ছে। যখন দেখবে যে গাছের গ্রোথ শুরু হয়েছে তখন থেকে কিন্তু সকালবেলার 4 থেকে 5 ঘন্টা রোদ্দুরে রাখবে। দুপুরবেলার অতিরিক্ত রোদ্দুরে অপরাজিতা গাছকে রাখবে না। পয়েন্ট নাম্বার 4, অপরাজিতা গাছের পাতা হঠাৎ করে হলুদ কেন হয়ে যায়? আবহাওয়ার পরিবর্তনের কারণেও অনেক সময় গাছের পাতা হলুদ হয়ে যায়। হঠাৎ ঠান্ডার পর যখন অতিরিক্ত গরম চলে আসে তখন কিন্তু আমাদের বাগানের অপরাজিতা গাছের পাতা হলুদ হয়ে যায়।
তাছাড়া ফাঙ্গাস প্রবলেমের কারণেও গাছের পাতা হলুদ হয়ে যায়। ফাঙ্গাস প্রবলেম যেমন হয় ঠিক তেমনই কিন্তু গাছে পোকামাকড়ের আক্রমণও দেখা যায়। তো অনেক সময় অনেক পোকামাকড় চোখে দেখা যায় না, যেগুলো পাতার ভিতরে থাকে বা পাতার তলায় থাকে, পাতার রস শুষে খেয়ে নেয়। তো আজকের একটা ন্যাচারাল ফাঙ্গিসাইড তৈরি করে দেখাবো, যে ফাঙ্গিসাইড আমরা গাছে প্রয়োগ করার সঙ্গে সঙ্গে আমাদের বাগানের গাছগুলো কিন্তু সুস্থ হয়ে যাবে। তো প্রথমেই যে উপাদানটা আমি নিয়েছি এখানে 1 কাপ দুধ, একদম কাঁচা দুধ লাগবে আমাদের। তো এই দুধের মধ্যে আমি মিশিয়ে দেব 2 চামচ পরিমাণ ভিনিগার। এই 2 চামচ পরিমাণ ভিনিগার মেশানোর সঙ্গে সঙ্গে দুধটা কিন্তু বাটার মিল্ক হয়ে যাবে। এই বাটার মিল্ক আমরা আমাদের গাছে স্প্রে করব। ভিনিগার এবং দুধ এই দুটো একসাথে মিশ্রিত করে আমরা যদি গাছে স্প্রে করতে পারি, পোকামাকড়ের হাত থেকেও আমরা আমাদের গাছকে রক্ষা করতে পারবো। তাছাড়া ছত্রাকের আক্রমণের হাত থেকেও কিন্তু আমরা আমাদের বাগানের প্রত্যেকটা গাছকে সুস্থ রাখতে পারবো। দেখো এখানে নিয়েছি আমি 500 ml জল। 500 ml জলের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ বাটার মিল্ক। নাম বাটার মিল্ক হলেও কাজ কিন্তু দুর্দান্ত হয়। খুব ভালো রেজাল্ট পেতে গেলে এই উপাদানটা তোমরা কিন্তু গাছে অবশ্যই স্প্রে করে দেখতে পারো। তবে এটা কিন্তু সপ্তাহে 2 দিন স্প্রে করতে হবে খুব ভালো রেজাল্ট পাওয়ার জন্য। 3 থেকে 4 দিন অন্তর অন্তর তোমরা কিন্তু এটা স্প্রে করবে। তবে এটা ছেঁকে নিতে হবে, কারণ স্প্রেয়ার বটলের নজলে আটকে যেতে পারে, যে কারণে আমি কিন্তু ছেঁকে নিলাম। দেখো একটা অন্য পাত্রের মধ্যে ছেঁকে নিলাম। এবার এই যে লিকুইডটা বাটার মিল্কটা তৈরি হলো 500 ml জলের মধ্যে মিশিয়ে, তো এর মধ্যে আমি কিন্তু আরও 500 ml জল, সাধারণ জল মিশিয়ে তবেই কিন্তু গাছে স্প্রে করব। কখনোই কোনো লিকুইড খাবার অথবা কোনো লিকুইড ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড সরাসরি গাছে স্প্রে করা যাবে না, অতিরিক্ত গরমে তো একেবারেই নয়। অন্যান্য ভিডিওতে যে সমস্ত উপাদান আমি দেখিয়েছিলাম, তো প্রত্যেকটা উপাদান কিন্তু যদি তোমরা গাছে স্প্রে করো, প্রত্যেকটা উপাদানের সাথে সাধারণ জল মিশিয়ে তবেই স্প্রে করবে। তো দেখো আমি কিন্তু আমার বাগানের প্রত্যেকটা অপরাজিতা গাছে স্প্রে করছি এই বাটার মিল্ক। তো এই বাটার মিল্ক আমরা কিন্তু আমাদের বাগানের গোলাপ গাছে, জবা গাছে, যে কোনো গাছেই স্প্রে করতে পারি, খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। এই লিকুইডটা তোমরা কিন্তু তোমাদের টবের মাটিতেও প্রয়োগ করতে পারো। স্প্রে করার পর যদি বেশি হয়, সেই লিকুইডটা তোমরা টবের মাটিতেও প্রয়োগ করতে পারো। পয়েন্ট নাম্বার 5, তো আজকের আমি আমার গাছে এমন একটা লিকুইড খাবার প্রয়োগ করব, যে লিকুইড খাবার প্রয়োগ করার সাথে সাথে গাছে আসবে অগণিত কুঁড়ি, এবং সেই কুঁড়িগুলো কিন্তু একটাও আর হলুদ হয়ে ঝরে পড়বে না। গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে পুষ্টির অভাবে, তাছাড়া ফাঙ্গাস প্রবলেমের কারণে। তো ফাঙ্গাস প্রবলেম কিভাবে দূর করবে সেটা তো আগেই দেখালাম। এবার দেখাবো গাছে আমরা কোন খাবার প্রয়োগ করব। তো খাবার প্রয়োগ করার আগে টবের মাটিটা ভালোভাবে খুশে নিতে হবে। তো আমার টবের মাটি অলরেডি খোসা আছে, গাছে যে সমস্ত আগাছা ছিল সেই আগাছাগুলো আমি কিন্তু তুলে ফেললাম। খাবার প্রয়োগ করার আগে টবের মাটিটা কিন্তু একটু শুকনো রাখতে হবে, যে কারণে আমি গতকাল গাছে জল প্রয়োগ করিনি। তো দেখো টবের মাটিটা কিছুটা পরিমাণ তুলে নিলাম, এবং সেই ফাঁকা অংশে দিয়ে দেবো আমি 2 মুঠো পরিমাণ কম্পোস্ট। এখানে আমি গোবর সার ব্যবহার করছি, তোমরা যে কোনো কম্পোস্ট কিন্তু এখানে ব্যবহার করতে পারবে। কম্পোস্টের মধ্যে আছে ন্যাচারাল এনপিকে, যেটা আমাদের গাছের পাতাকে সবুজ রাখতে সাহায্য করে এবং গাছের গ্রোথ দ্বিগুণ করে। তো বন্ধুরা, খাবারটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 লিটার জল। 1 লিটার সাধারণ জল নিতে হবে, যে সাধারণ জলের মধ্যে কোনো রকমভাবে ক্লোরিন যেন না থাকে। যদি ট্যাপ ওয়াটারের জল ব্যবহার করো, সেক্ষেত্রে জলটা কিন্তু একটু খোলা অবস্থায় অন্তত 1 রাতের জন্য রেখে দিতে হবে। তো দেখো 1 লিটার জলের মধ্যে প্রথম যে উপাদানটা দেবো সেটা হলো ফ্রেশ চা পাতা। 1 চামচ পরিমাণ ফ্রেশ চা পাতা আমি এখানে প্রয়োগ করলাম। অনেক সময় মাটি ক্ষারীয় থাকার কারণে কিন্তু গাছে ফুল আসে না, তাই চা পাতা প্রয়োগ করার ফলে টবের মাটি অ্যাসিডিক থাকবে এবং গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে। এর পরের উপাদান হলো কলার খোসা। পাকা কলার 4টি থেকে 5টা কলার খোসা একদিন রোদ্দুরে রেখে দিতে হবে। তারপর এই কলার খোসা আমরা কিন্তু এই 1 লিটার জলের মধ্যে দিয়ে দেবো। এর পরবর্তী উপাদান হলো পেঁয়াজের খোসা। পেঁয়াজের খোসা এখানে 3টে থেকে 4টে পেঁয়াজের খোসা আমি ভিজিয়ে দিলাম কলার খোসার সাথে, অর্থাৎ 1 চামচ চা পাতা, 4টে থেকে 5টা কলার খোসা এবং 4টে থেকে 5টা পেঁয়াজের খোসা। তো এই 3টে উপাদান আমরা ভিজিয়ে রেখে দেবো অন্তত 2 দিনের জন্য। 2 দিন ভেজানোর পর তবেই কিন্তু আমরা এটা গাছে প্রয়োগ করতে পারবো। তোমরা পেঁয়াজের খোসার পরিবর্তে কিন্তু এখানে আলুর খোসা ব্যবহার করতে পারো। আমি কিন্তু অলরেডি অন্য একটা পাত্রের মধ্যে একই উপাদান ভিজিয়ে রেখেছিলাম, 2 দিন পর আমি গাছে প্রয়োগ করছি। তো দেখো অন্য একটা পাত্র নিয়েছি, যে পাত্রের মধ্যে আমি একটা ছাঁকনি দিয়েছি, ছাঁকনির সাহায্যে কিন্তু এই লিকুইডটা ছেঁকে নিতে হবে। তো অন্য একটা পাত্রের মধ্যে আমি এখানে যে লিকুইড খাবারটা তৈরি করেছি সেটা নিয়ে নিলাম 500 ml। এই 500 ml লিকুইড খাবারের সাথে আরও 1 লিটার সাধারণ ফ্রেশ জল আমরা মিশিয়ে তবেই কিন্তু গাছে প্রয়োগ করব। আগেই বলেছি, গ্রীষ্মকালে কখনোই কিন্তু যে কোনো লিকুইড খাবার সরাসরি গাছে প্রয়োগ করা যাবে না, সব সময় জলের মাত্রা একটু বেশি রাখতে হবে, তা না হলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে। তো এখানে আমি 1 লিটার সাধারণ জল মিশিয়ে দিলাম। তো এবার এই লিকুইডটা কিন্তু আমরা আমাদের প্রত্যেকটা অপরাজিতা গাছে প্রয়োগ করতে পারবো। তো এই খাবারটা তোমরা কিন্তু জবা গাছে বা গোলাপ গাছেও প্রয়োগ করতে পারো।
আমি একটা 10 ইঞ্চি টবের মধ্যে 500 ml লিকুইড খাবার প্রয়োগ করলাম, অন্য টবে আমি আরও 500 ml লিকুইড খাবার প্রয়োগ করব। তো এইভাবে টবের সাইজ অনুযায়ী গাছে আমাদেরকে খাবার প্রয়োগ করতে হবে। যদি টবের সাইজ বড় হয় সেক্ষেত্রে কিন্তু 1 লিটার সম্পূর্ণ লিকুইড খাবার প্রয়োগ করতে হবে। তো দেখো আমি কিন্তু যে খাবারটা প্রয়োগ করলাম সামান্য পরিমাণ ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে এলো, তো এর থেকে আরও কম প্রয়োগ করলেও হবে, ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে না এলেও হবে। তো যেহেতু আমি সম্পূর্ণ টবের মাটিটাকে ভেজানোর জন্য 500 ml লিকুইড দিয়েছি, তাই সামান্য পরিমাণ বাইরে বেরিয়ে এসছে। এই লিকুইড খাবার 10 দিন অন্তর অন্তর বাগানের প্রত্যেকটা অপরাজিতা গাছে যদি প্রয়োগ করতে পারো, তোমাদের বাগানের প্রত্যেকটা অপরাজিতা গাছে যেমন প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে, ঠিক তেমনই সেই কুঁড়িগুলো কিন্তু একটাও হলুদ হয়ে শুকিয়ে ঝরে যাবে না, অথবা গাছের পাতাও কিন্তু সবুজ থাকবে। তাই এই লিকুইড খাবারটা তোমরা 10 দিন অন্তর অন্তর কিন্তু অবশ্যই প্রয়োগ করে দেখো, খুব ভালো রেজাল্ট পাবে। বন্ধুরা, এই ছিল আমার অপরাজিতা গাছের এপ্রিল মাসের গুরুত্বপূর্ণ পরিচর্যার ভিডিও। আশা করছি এই ভিডিওটা তোমাদের কাজে আসবে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। কারণ এইরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করি। ভিডিও লাইভ হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।